6-7 ম্যাচের টুর্নামেন্ট, এবং এই 6-7 ম্যাচের টুর্নামেন্ট দিয়ে আসলে কোনো ফুটবলারের গ্রেটনেস বিবেচনা করার কোনো সুযোগ নেই। সেই 6-7 ম্যাচের টুর্নামেন্টে ষষ্ঠবারের মতো ক্রিস্টিয়ানো রোনালদো ব্যর্থ হলেন। ব্রাজিলের পর মিশন হেক্সা পূরণ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, ষষ্ঠবার অংশ নিয়েও একবারের জন্য চ্যাম্পিয়ন হতে পারলেন না। রাউন্ড অফ 16-এ শেষ পর্যন্ত স্পেনের কাছে পরাজিত হয়েছে পর্তুগাল। এবং এই যে রোনালদোকে নিয়ে আলোচনাটা কেন করছি, তার দলের তো আরো 11 জন ফুটবলার খেলেছে। সো দায়টা সবার সমানভাবে। রোনালদোকে নিয়ে আলোচনা করার কারণটা হচ্ছে, যখনই রোনালদো নামটা আসে তখন ওই নাম আর তুলনাটা আসে লিওনেল মেসির সাথে। সো লিওনেল মেসির সাথে যদি আপনি রোনালদোকে তুলনা করেন, বিশ্বকাপে লিওনেল মেসির পারফরমেন্সের সাথেও ক্রিস্টিয়ানো রোনালদোকে তুলনা করতে হবে। সেই ক্রিস্টিয়ানো রোনালদো, তার দল অবশেষে রাউন্ড অফ 16 থেকে বিদায় নিল, যখন লিওনেল মেসি তার দলকে একা টেনে তুলছেন, গোল করছেন। এখন পর্যন্ত লিডিং গোল স্কোরার ক্রিস্টিয়ানো রোনালদো সেখানে করেছেন 3 গোল, যার 2টা উজবেকদের এগেনস্টে, এবং সেই 2 গোল করার পর ওই উজবেকিস্তান কিন্তু এবারের বিশ্বকাপের নবাগত, তাদের বিপক্ষে ওই 2 গোল করার পর তিনি হুঙ্কার দিলেন, আই এম ব্যাক, আই এম ব্যাক, আই এম ব্যাক। দেখুন, নেইমারের জন্য আমার খারাপ লাগা রয়েছে। আমি আর্জেন্টিনা দলকে সাপোর্ট করি, ব্রাজিল ফুটবলের খেলা ভালো লাগে। নেইমারের অনেক ধরনের ইস্যু রয়েছে, যেমন আমাদের প্রিয় বুলবুল ভাইয়ের মতো তিনি অভিনয়টা ভালো পারেন, অনেক সময় মাঠে পড়ে যান, ডিগবাজি খান, কাটমাট খেয়ে গড়াগড়ি দেন, যেটা বুলবুল ভাই অনেক ক্ষেত্রে আমাদের ক্রিকেটের এই কাজটা করতেন খুব সুন্দরভাবে। তারপরও নেইমারকে ভালো লাগে। নেইমার গার্লফ্রেন্ড চেঞ্জ করেন বলিউডের আমির খানের মতো করে, আজকে একটা কালকে আরেকটা, আবার সকল গার্লফ্রেন্ড মিলে হচ্ছে নেইমারের সন্তানের জন্মদিন পালন করে, এরকম ঘটনা মোটামুটি ঘটে বিভিন্ন সময়, সেটাও ভালো লাগে। নেইমারের কান্না মাঠে হেরে যাবার পর সেই জায়গাটায় কষ্ট লাগে, কারণ তার মধ্যে না একটা ন্যাচারাল ব্যাপার রয়েছে। আর রোনালদোর মধ্যে পুরো ব্যাপারটাই ছিল অনেকটা যেন, অনেকটা কিছুটা তার ফ্যান নির্ভর, আর কিছুটা নিজেই নিজেকে শ্রেষ্ঠ দাবি করে বিশ্বকে জানান দেওয়ার যে প্রবণতা, দ্যাট আই এম দ্য গ্রেট, আই এম ব্যাক। সেই রোনালদোর পরাজয়ে, রোনালদোর বিদায়ে, এবারের বিশ্বকাপে পর্তুগালের বিদায় আসলে বিন্দু মাত্র সত্যিকার ফুটবল যারা আসলে ফলো করেন, এবং রোনালদোর এবারের বিশ্বকাপে এবং আগের 5টা আসরের বিশ্বকাপে তার পারফরমেন্স যারা ফলো করেছেন, যদিও এই 5-6 ম্যাচের বিশ্বকাপকে তিনি গুরুত্ব দিতে চান না, কিন্তু এই 5-6 ম্যাচের গুরুত্ব বা 5-6 ম্যাচের বিশ্বকাপকে যদি আপনি মাল্টিপ্লাই বাই 6 করেন, যেহেতু 6টা আসর তিনি খেলে ফেলেছেন, তাহলে 36টা ম্যাচের বিশ্বকাপ তার জন্য মোটামুটি, তাই না? তাই তো হওয়ার কথা। সেখানটায় ক্রিস্টিয়ানো রোনালদো জীবনের প্রথমবারের নকআউট পর্বের গোলটা পেয়েছেন লাস্ট ম্যাচে, সেটাও পেনাল্টি থেকে। সেই রোনালদো মহা গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ। আলো ছড়াতে, গোল করতে, পাস দিতে, ক্রিয়েটিভিটিতে, সব জায়গায় ক্রিস্টিয়ানো রোনালদো হি ওয়াজ মিসিং। এখন বলতে পারেন যে কে আসলে খুব বেশি এই ম্যাচে প্রভাব বিস্তার করেছে? যিনি গোল দিলেন তার কথা তো আমরা বলতেই পারি, তার আলোচনা আমি একটু পরে আসছি। আপনি দেখেছেন লামিন ইয়ামাল যেভাবে তিনি খেলেছেন, যেভাবে নাচিয়েছেন, হয়তো গোল পান নেই, গোল করাতে পারেন নাই, বাট দ্য ওয়ে হি ডেলিভার হিজ বেস্ট ফর হিজ টিম চোখে পড়েছে। এই যে চোখে পড়ার ব্যাপারটা, লাস্ট ম্যাচে নরওয়ের যদি আমরা হাল্যান্ডের কথা বলি, একলা ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন। কিপার নেলান্ডের কথা বলি, একলা ম্যাচ ঘুরিয়ে দিয়েছিলেন। নেইমারের কথা যদি বলি, 68 মিনিটে নামার পরে ম্যাচের গতি বদলে যায়, এবং নেইমার চেষ্টা করেছেন অনেক কিছু, অনেক প্রশ্ন থাকতে পারে, বাট নেইমার ট্রাইড ইন দ্য লাস্ট ম্যাচ ফর ব্রাজিল। রোনালদোর মধ্যে সেই ক্ষুধাটা, মানে জাস্ট একটা গোল বানিয়ে দেবে, বল বানিয়ে দেবে, তিনি জায়গা মতো থাকবেন, গোলকিপার মিস করবেন, এই শর্তে তিনি গোল দিবেন। এই যে একটা ব্যাপার স্যাপার পুরো টুর্নামেন্ট জুড়ে এবং বিশ্বকাপের প্রত্যেকটা আসরেই আলটিমেটলি ক্রিস্টিয়ানো রোনালদো মানে এটাই আসলে পর্তুগালকে ডুবিয়েছে। একজন নির্ভর একটা দল, তাকে খেলাতেই হবে, বাদ দেওয়া যাবে না। এবং যেখানে রবার্টো মার্টিনেজের মতো কোচ থাকেন, এর আগে 18-তে বেলজিয়ামের স্বর্ণালী প্রজন্মকে নিয়ে তিনি গিয়েছিলেন, সেই বিশ্বকাপে শেষ পর্যন্ত তারা পারে নাই। এবার পর্তুগালের দারুণ সম্ভাবনা ছিল নেশনস লিগ জয়ী, শেষ পর্যন্ত তারাও সেখানটায় পারলো না। আলোচনা এখানটায় শেষ না, আলোচনার আরো আরো ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে। এই যে শাখা প্রশাখাগুলো বিভিন্ন জায়গায় যেভাবে খোলা হয়েছিল, যদিও এগুলো টেম্পোরারি, মানে থাকে না, আপনি ধরেন ফুটপাতে অনেক ক্ষেত্রে যখন মানে কোনো অভিযান চলে,
যে আপনি বঙ্গবাজারকে ক্লিয়ার করতে চান, ওখানটায় অনেক অবৈধ দোকান টোকান রয়েছে। এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা বঙ্গবাজারকে পরিষ্কার করার জন্য উদ্যোগ নিল, বুলডোজার মুলডোজার দিয়ে আশপাশে রাস্তায় ড্রেনের উপরে যেসব দোকান চাপড়ি টাপড়ি উঠেছিল সবগুলোকে সরিয়ে দিল, ক্লিন হয়ে গেল। এই বঙ্গবাজার 7 দিন ক্লিন থাকলো, 8ম দিনে ওখানটায় দেখবেন যে অনেক ধরনের ছোটখাটো আবার দোকান বসা শুরু করেছে। ইনিয়ে বিনিয়ে কেউ কেউ আবার দখল করা শুরু করেছে, এবং একটা সময় গিয়ে 1 মাসের মধ্যে আগের রূপে ফিরে আসে বঙ্গবাজার। ঠিক এরকম ব্রাজিল এবং তার শাখা প্রশাখারা এরকম ভাবে গড়ে উঠেছিল বিশ্বকাপ যখন শুরু হয়েছিল অস্থায়ী ভিত্তিতে। ঠিক বঙ্গবাজারে অবৈধ দোকান উচ্ছেদের পর অস্থায়ী ভিত্তিতে কিছু দোকান গড়ে ওঠে যেমন, ঠিক ওভাবে। তো পর্তুগাল এবং রোনালদো ছিল সেরকম একটা। রোনালদো এবং পর্তুগালের বিদায়টা চিন্তা করে দেখতে পারেন, যে ব্রাজিলের বিদায়ের পরে মানে হচ্ছে বসের বিদায়ের পরে বসের সাগরে তো আসলে টিকতে পারলো না। ব্রাজিলিয়ানরা নেইমারকে যতটা পছন্দ করে, আমি বারবার বলি যে রোনালদোকে তার থেকে কয়েক হাজার গুণ বেশি পছন্দ করে। কারণটা কি? কারণটা একটাই, কারণ নেইমার হচ্ছে লিওনেল মেসির বেস্ট অফ দ্য বেস্ট ফ্রেন্ডস। নেইমার এবং মেসির বন্ধুত্ব, এবং নেইমার মেসির বন্ধুত্ব মানে মেসির সাথে যদি বন্ধুত্ব হয় কারো, সে তাদের যত বড় সুপারস্টার হোক না কেন, ওই হীনমন্যতা থেকে তারা বের হতে পারেন না। তারা মনে করেন তাহলে ক্রিস্টিয়ানো রোনালদো নেইমারের থেকে কাছের বড় ফুটবলার তাদের কাছে। এবং সেই ক্রিস্টিয়ানো এবং তার শাখা উপশাখা পর্তুগাল শেষ পর্যন্ত বিদায় নেওয়ার কারণে আমার কাছে মনে হয় যে গতকাল ভোর থেকে যে কান্নাটা শুরু হয়েছিল এটা আরো লঙ্গার হলো। পর্তুগাল রোনালদোর এই বিদায় এবং এই ম্যাচকে কেন্দ্র করে যে হাইপটা ছিল ম্যাচের মধ্যে, আসলে সেটা একদম লক্ষ্য করা যায়নি। একদমই সাদামাটা একটা ম্যাচ হয়েছে। এখানটায় সুযোগ অনেকেই পেয়েছিলেন এবং সেই সুযোগগুলো কাজে লাগাতেও ব্যর্থ হয়েছে। তবে সেই ব্যর্থতার কারণও রয়েছে। আমি কেন বলছি এটা, আপনি যদি খেয়াল করে দেখেন যে 2010 সালের 30 জুন ক্রিস্টিয়ানো রোনালদো তার ভেরিফাইড যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, সেখানটায় ছিল স্পেন 1 পর্তুগাল 0। এবং আজকে ওখানটায় গিয়ে নাড়া দেওয়া শুরু করেছে, অনেকেই কমেন্ট করছে, হাহা দিচ্ছে, লাইক দিচ্ছে নানাভাবে। কারণ 2010-এর 30 জুনে তিনি যে পোস্টটা দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো তার ফেসবুক পেজ থেকে, স্পেন 1 পর্তুগাল 0, সেইটা যেন আবার নতুন করে বাস্তবায়িত হয়ে গেল আজকের এই দিনে। অক্টোপাস পলের কথা আপনাদের মনে রয়েছে, ঘানার সেই তান্ত্রিকের কথা মনে রয়েছে। ক্রিস্টিয়ানো রোনালদো, ওই পল তো এসছে আর অনেক পরে, 2014-18 বিশ্বকাপের দিকে, রাইট? আর ঘানার তান্ত্রিক 2026-এ। বাট ক্রিস্টিয়ানো রোনালদো তিনি গণনা করে দেখেছিলেন যে তার দল স্পেনের কাছে পরাজিত হবে এখন থেকে 16 বছর আগে, 2010-এর 30 জুনে। এরকম ঘটনা যিনি ঘটাতে পারেন, সেই তিনি কেন নিজের ভাগ্য বদলাতে পারেন না? তিনি কেন পেনাল্টি ছাড়া গোল করতে পারেন না নকআউট পর্বে? তিনি কেন তার দলকে জেতাতে পারেন না? তিনি কেন মেসির সাথে যখন ওই আলোচনাগুলো হয়, সেই ডিবেটের মধ্যে যখন ঢুকে পড়েন, ঠিক তখন প্রমাণ করতে পারেন না যে ঠিক আছে তুমি একটা জিতেছো, আমি 2টা ওয়ার্ল্ড কাপ জিতে খেলাম। লিওনেল মেসি তো ফাইনালে 2টা খেলেছে, 2টা গোল্ডেন বল, চ্যাম্পিয়নশিপ, বিশ্বকাপে 20 গোল, 30 ম্যাচ খেলার অভিজ্ঞতা, এবারে বিশ্বকাপে লিডিং স্কোরার, কি না করেছেন ফর হিজ টিম। সেই রোনালদো তার স্বর্ণালী প্রজন্মের প্রতিনিধিদের সাথে কিছুই করে দেখাতে পারলেন না। কিছু তো করে দেখাতে পারলেন না, তার দলের সতীর্থরা যে তার জন্য, ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য, যিনি নিজেকে গ্রেটেস্ট এভার ফুটবলার দাবি করেন, স্বঘোষিত সেই রোনালদোর জন্য কখনোই জীবন বাজি রেখে লাইক দ্য আর্জেন্টাইন ফুটবলার্স ট্রাই করলো না। বরং কোনো কোনো ফুটবলারের কোনো কোনো সতীর্থের গার্লফ্রেন্ড বলে রোনালদো একটা স্বার্থপর। আসলে কি তাই? কমেন্ট বক্সে জানিয়ে দেন। সবাই ভালো থাকবেন।